আমার এই চ্যানেলের সকল দর্শক, বিশেষ করে ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার তার একটি গল্প সম্পর্কে আলোচনা করব। আমরা সবাই জানি আজ উচ্চ মাধ্যমিকের যে 3rd সেমিস্টার তার শেষ পরীক্ষা চলবে এবং আগামীকাল থেকে 4th সেমিস্টার বা 4th সেমিস্টার তার পড়াশুনো শুরু হবে। এখন ছেলেমেয়েরা যারা পড়ছে তাদের ক্ষেত্রে এই যে নতুন যে ধ্যান ধারণার যে পরীক্ষাগুলো হলো ওএমআর সিটে, সেখানে মাল্টিপল চয়েস ছিল 3rd সেমিস্টার এবং 1st সেমিস্টারে। এবারে কিন্তু এই 4th সেমিস্টারটা হবে পুরো 2nd সেমিস্টারের মতো বড় প্রশ্নের। আমাদের প্রথমেই যে ব্লু প্রিন্ট আছে সে ব্লু প্রিন্টটা একবার আমাদের দেখে নিতে হবে, যেহেতু সিলেবাসের শুরু হচ্ছে। সেই ব্লু প্রিন্টে দেখা গেছে যে গল্পতে 5 নম্বর আছে। 4th সেমিস্টারে গল্প আছে সেখানে দুটি, একটি হচ্ছে হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়, আর দ্বিতীয়টা হচ্ছে হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবীর। দুটির মধ্যে একটি থেকে লিখতে হবে। 5 নম্বরের একটি প্রশ্ন, গোটা প্রশ্ন হবে, বড় প্রশ্ন যাকে বলে। কবিতা আছে, কবিতার মধ্যেও একটি প্রশ্ন লিখতে হবে, সেটি হচ্ছে 5 নম্বর। কবিতার ক্ষেত্রে কিন্তু কবিতার সংখ্যা একটু বেশি, যেমন গল্পে মাত্র 2টো, কিন্তু কবিতার ক্ষেত্রে কবিতা আছে 3টি। প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর, তিমির হননের গান জীবনানন্দ দাশ, কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়। এই 3টি কবিতা থেকে একটি প্রশ্ন 5 নম্বরের উত্তর দিতে হবে। এরপরে আছে নাটক। নাটকের ব্লু প্রিন্ট অনুযায়ী তার যে নাম্বার সেটা হচ্ছে 5। সেই 5 নম্বরের জন্য একটি প্রশ্ন লিখতে হবে এবং সেই প্রশ্নের ক্ষেত্রে একটি মাত্র নাটক আছে। খুব সুবিধা হয়ে গেছে আগের সিলেবাসের চেয়ে। নাটকটির নাম নানা রঙের দিন, নাট্যকারের নাম অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আছে একটি পূর্ণাঙ্গ সহায়ক পাঠ। সেই পূর্ণাঙ্গ সহায়ক পাঠে আমাদের ব্লু প্রিন্ট অনুযায়ী যে নাম্বার সেটা হচ্ছে গিয়ে 10 নম্বর। খুব মনে রাখতে হবে, এটা 10 নম্বর। পূর্বের যে উচ্চ মাধ্যমিকের যে দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষাটা হতো সেখানে কিন্তু 5 নম্বরের প্রশ্ন ছিল, এখানে কিন্তু পূর্ণাঙ্গ সহায়কের 10 নম্বর। খুব গুরুত্ব দেওয়া হয়েছে এটাকে। সুতরাং আমরা গুরুত্ব দিয়ে এই বিষয়টিকে নিয়ে আলোচনা করব এবং সেই পূর্ণাঙ্গ সহায়কের নাম হচ্ছে ডাকঘর। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি ডাকঘর কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এছাড়াও আর যে বিষয়গুলো রয়েছে এই 4th সেমিস্টারের জন্য সেটা হলো বাংলা ভাষা ও সংস্কৃতি, তার সেখান থেকে আসবে 5 নম্বর। আর প্রবন্ধ রচনা আছে 10 নম্বর, যেটা পূর্বেও ছিল। প্রবন্ধ রচনা মানে আমরা যাকে রচনা বলি। তাহলে মোট আমাদের এখানে যে 40 নম্বর, 5 গল্প, 5 কবিতা, 5 নাটক, 10 সহায়ক পাঠ, 5 হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতি, আর 10 নম্বর হচ্ছে প্রবন্ধ রচনা। তাহলে এই যে 40 নম্বর, এই 40 নম্বরই কিন্তু ব্রড প্রশ্ন। তা আজকে আমরা প্রথম যে গল্পটি সেটি নিয়ে আমরা আলোচনা করব। গল্পটির নাম হলুদ পোড়া, আর যিনি গল্পটা লিখেছেন তার নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 থেকে 1956 তার হচ্ছে গিয়ে জীবনকাল। খুব অল্প সময়ই তিনি জীবিত ছিলেন এবং দারিদ্র এবং তার যে সেই সময়ের যে পরিবেশ সেটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। সেই ভয়ঙ্কর পরিবেশে তাদের আসল বাড়ি যদিও ঢাকা বিক্রমপুর, কিন্তু তার জন্ম হয়েছিল দুমকা শহরে। সেই দুমকাতে তার যে
পিতা তার যে নাম দিয়েছিলেন সেই নামটা ছিল তার প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে তার যে গায়ের রং কালো থাকার জন্য ক্রমশ তার নাম হয়ে যায় মানিক বন্দ্যোপাধ্যায়। আসলে তিনি কালো মানিক এভাবে বলা হতো। আর তিনি ছিলেন একজন কমিউনিস্ট ধারার লেখক। আর এই যে ধারা বা এই যে সময়কাল, তার যে রচনাকাল, সেটা যে 1930 সালের এই যে পর 1935 সাল, এই সময়কালটা কিন্তু খুব লক্ষ্য করতে হবে। এই সময় থেকেই তার গল্প রচনা শুরু, যদিও তার গল্প রচনা শুরু হয়েছিল তিনি যখন প্রেসিডেন্সিতে অঙ্কে অনার্স নিয়ে ভর্তি হয়েছিলেন, এবং সেই অনার্স চলাকালীনেই তিনি একটি গল্প লিখেছিলেন, যে গল্পটির নাম হতে বিজ্ঞান নয়, সাহিত্যেরও কিন্তু একটা প্রতিভা লুকিয়ে আছে। সেই থেকেই তার গল্প রচনা বা উপন্যাস রচনা শুরু হয়। তিনি প্রধানত, তাকে কল্লোলের কুলবর্ধন বলা হয়েছে। আর এই কল্লোলের সঙ্গে আরেকজন কবি উল্লেখিত ছিলেন, তার নাম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অনেকেই আছেন, কিন্তু কল্লোলের কুলবর্ধন বলা হয় মানিক বন্দ্যোপাধ্যায়কে। এবং এই সময় 3 বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ এবং মানিক বন্দ্যোপাধ্যায়, কিন্তু 3 জনেরই ক্ষেত্র 3টি আলাদা। এদের ত্রয়ী বন্দ্যোপাধ্যায় এই আখ্যায় ভূষিত করা হয়। আর আমাদের এই যে গল্পটা, এটা 1945 সালে তিনি ওই 10টি গল্প নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করেন মানিক বন্দ্যোপাধ্যায় তখন নিজে, এবং সেই 10টি গল্পকে সামনে রেখে তিনি গল্প গ্রন্থটির নাম রেখেছিলেন হলুদ পোড়া। এবং এই হলুদ পোড়া গল্পের যে মূল গ্রন্থ, সেটা কিন্তু এটা ছিল 8ম গল্প। মোট 10টা গল্পের মধ্যে 8 নম্বর গল্প ছিল এটা। আর এখানে হলুদ পোড়া মূল গ্রন্থের নাম ছিল। কিন্তু পরবর্তীকালে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে শ্রেষ্ঠ গল্প সম্ভার প্রকাশিত হয়েছে, সেখানে এটি অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্পও লিখতে পারি, বা হলুদ পোড়া গল্প, হলুদ পোড়া মূল গ্রন্থের নাম অনুযায়ীও লিখতে পারি। এখন আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের যে তার যে সাহিত্যের যে বিষয় এবং তার যে রচনার যে পদ্ধতি, সেখানে দু একটা কথা আমাদের না বললে নয়। আর মানিক বন্দ্যোপাধ্যায় বললে যে কথাটি আমাদের সব থেকে বলতেই হয়, সেটি হলো গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা। তাই এই পুতুল, আমরা মানুষ সব হচ্ছে পুতুল বই তো নয় কেউ, তা সেই পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথায় এইসব উপন্যাস পড়লে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের যে সাহিত্যের যে মূল ভাবনা, সেখানে দুটো দিক আমরা লক্ষ্য করি। একদিকে আছে মার্ক্সবাদী দর্শন বা কমিউনিজম, অন্যদিকে আছে ফ্রয়েডিজম, অর্থাৎ মানুষের যে মনোবিগলন যে তত্ত্ব, অর্থাৎ মনের যে সর্পিল গতি প্রকৃতি, তাকে নিয়েই তার এই সমস্ত গল্প রচিত হয়েছে। তার বিখ্যাত অন্যান্য যে গল্পগুলোর মধ্যে রয়েছে, যেমন বিশেষ করে সরীসৃপ গল্পটি এবং প্রাগৈতিহাসিক, এই সরীসৃপ এবং প্রাগৈতিহাসিক গল্প পড়লেই বোঝা যাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে ফ্রয়েডিজমের যে বিষয়টি, সেটি কিন্তু এখানে প্রকটিত হয়েছে। এছাড়াও শিল্পী, টিচার আমরা পড়ি, এবং যেটি মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্পটি আমরা আজকে পড়ব, সেটি হচ্ছে একেবারে বিজ্ঞান মনস্ক যে মানুষ, তার যে কিভাবে এসে বিপর্যস্ত হয়ে পড়ে, কুসংস্কারের বিরুদ্ধে লড়তে গিয়ে মানুষের যে কী বাস্তব সমস্যা ঘটে, তা কিন্তু এই গল্পের মধ্যে রয়েছে। এই গল্পের চরিত্রগুলো আমরা দেখি, তাহলে এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে ধীরেন। সেই হচ্ছে এই গল্পের নায়ক। তার চরিত্রের বৈশিষ্ট্য হলো কি, সে হচ্ছে বিজ্ঞানের ছাত্র, কিন্তু আবার ডাক্তারি করে। সে পাশ করা ডাক্তারি না হলেও ডাক্তারি করে, সংস্কার মুক্ত মন এবং যুক্তিবাদী, এবং একজন শিক্ষক। তিনি পদার্থবিজ্ঞান না পড়িয়ে ভূগোল পড়ান।
স্কুলে। এরপর আসবে নবীন। নবীন আর ধীরেন প্রায় কাছাকাছি, কিন্তু নবীন হচ্ছে গিয়ে ধনী কাকার প্রচুর সম্পত্তি পেয়েছে এবং সেই সম্পত্তি পেয়ে সে শহরের চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে। সে শিক্ষিত কিন্তু কুসংস্কারাচ্ছন্ন। তাহলে ধীরেন আর নবীন কিন্তু পরস্পরের মধ্যে বিপরীত মেরুতে অবস্থান করছেন। আছে পঙ্কজ ঘোষাল। পঙ্কজ ঘোষাল হচ্ছে বয়স্ক, কুসংস্কারাচ্ছন্ন এবং সুযোগ সন্ধানী। আরেকজন কুঞ্জ ওঝা, যে সুযোগ সন্ধানী। ওঝা মানে গুণীন, যারা এখনও এই পৃথিবীতে এই একবিংশ শতকেতেও মাঝে মাঝে তারা দাপিয়ে বেড়ায়, কখনো সাপের বিষ নষ্ট করে, কখনো ভৌতিক বিষয় নিয়ে তারা রোজগার চালিয়ে যায় এবং কুসংস্কারাচ্ছন্ন মানুষের মনকে তারা আকর্ষণ করে। কুঞ্জ তাদের প্রতিনিধি। আছে কৈলাস ডাক্তার। কৈলাস ডাক্তার পাশ করা মানুষ, সে যুক্তিবাদী, সুচিকিৎসক, সংস্কারমুক্ত মানুষ এবং শুধু সংস্কারমুক্ত মানুষ নয়, প্রতিবাদী মানুষও বটে। যেমনভাবে প্রতিবাদী ছিল ধীরেন, তার সঙ্গে একেবারে মিল আছে কৈলাস ডাক্তারের কিছুটা। আছে শান্তি। শান্তি হলো গিয়ে ধীরেনের বউ। ওদিকে আছে নবীনের বউ দামিনী, আর আছে ধীরেনের বোন রয়েছে, তার নাম শুভ্রা। আর সর্বোপরি রয়েছে গিয়ে যে নবীনের যে কাকা, যার জন্য নবীন গ্রামে ফিরে এসেছে, সেই হচ্ছে গিয়ে বলাই চক্রবর্তী। তাহলে এই যে চরিত্রগুলো, কিন্তু আমাদের প্রধান চরিত্র বলতে আমরা বলবো ধীরেন, শান্তি, নবীন, এই তিনটি হচ্ছে প্রধান চরিত্র। এই তিনটি দিয়েই আমরা আলোচনা করতে পারি। আর যদি একটি মাত্র চরিত্রকে গুরুত্ব দেওয়া হয় তাহলে অবশ্যই সেটি ধীরেন চরিত্র। ধীরেন হচ্ছে একেবারে নায়ক চরিত্র এই গল্পের। এখন গল্পের কিছু অংশ আমাদের অবশ্যই দেখে নিতে হবে, সেই অংশগুলো নোট করতে হবে এবং লাইনে দাগও দেওয়ার দরকার আছে। সেই লাইন থেকেই আমাদের প্রশ্ন বেশিরভাগ আসতে পারে। যেমন প্রথম লাইন যেটি, যে কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে ও পরে গাঁয়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মধ্যপুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। তাহলে গল্পের যে শুরু হচ্ছে তার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে, মানে সেটা 3 দিন আগে, এবং মাসটা কার্তিক মাস, দুটো খুন হয়ে গেছে, অর্থাৎ দুটি মানুষ এর অপমৃত্যু হয়েছে, একটি মেয়ে এবং একটি ছেলে। একজনের মাঝবয়সী ছেলেটির বয়স, লোকটি, ছেলে না বলে লোক বলাই ভালো, তার নাম হচ্ছে গিয়ে আমরা ইতোমধ্যেই বললাম যে বলাই চক্রবর্তী। আর যে মেয়েটি মারা গেছে তার নাম হচ্ছে গিয়ে শুভ্রা চ্যাটার্জি। এই ঘটনার পর থেকে এইবার শুরু হলো। আর প্লটটি লক্ষ্য করতে হবে প্লেসটা। আমাদের যে কোনো সাহিত্য আমরা যখন আলোচনা করি তখন 3টি জিনিস দেখতে হয়, যে স্থান, কাল, পাত্র আমরা বুঝলাম। স্থান হচ্ছে গিয়ে গ্রাম, এবং শুধু গ্রাম নয়, রঙ্গমঞ্চ যেটি, সে রঙ্গমঞ্চ হচ্ছে গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ, সেখান থেকে ওই বলাই চক্রবর্তীর বাড়ি এবং পরবর্তীকালে সেটা ধীরেনের বাড়ি পর্যন্ত। এই হচ্ছে স্থান। আর কাল কার্তিক মাস, এবং বোঝাই যাচ্ছে সবেমাত্র বর্ষা গেছে, শীত আসছে, ঠিক সেই সময়ের একটা কাল এখানে নেওয়া হয়েছে। আমরা তৃতীয় যে স্ট্যাঞ্জার আছে তার শেষের আগের লাইনটি লক্ষ্য করতে হবে। ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে বা কারা কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, নোট ইট। এরপর প্রথম পাতার অর্থাৎ 29 পাতার প্রথম লাইন, শেষ প্যারাগ্রাফের প্রথম লাইন, দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? এইটা বড় প্রশ্ন। দুটো খুন বলতে কারা কারা খুন হলো এবং যোগাযোগ বলতে কী বোঝায়, কীভাবে যোগাযোগ লেখক বার করলেন।
আর এই 20-30 বছরের মধ্যে গাঁয়ের তেমন কেউ জখম পর্যন্ত হয়নি, যেখানে সেখানে দুটো খুন হয়ে গেল। এটা মানে আশ্চর্য ঘটনা, একটা চমক। মানে ছোটো গল্পের যে সাসপেন্স, সে সাসপেন্সটা এখানে তৈরি হয়েছে। এবং ওই স্ট্যান্ডারেরই প্রথম পাতার শেষ স্ট্যান্ডারের শেষ দিকের লাইনটি খুব ইম্পর্টেন্ট, নোট ইট। কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখে দেখা দেখেছিল তাও গাঁয়ের লোক কিন্তু মনে করতে পারে না। অর্থাৎ এই বলাই এবং মারা গেছে এবং শুভ্রা মারা গেছে, অনেকের মতে গল্পের আমরা শেষেও দেখব যে শুভ্রাকে নাকি বলাই চক্রবর্তী মেরেছে, অথচ বলাই আগে মারা গেছে। তবুও মানুষ, কুসংস্কারাচ্ছন্ন গ্রাম বাংলার মানুষ, সেটাতে একটা কোথায় যেন তারা কাকতালীয়ভাবে মিল খুঁজে পেয়েছে। আর বলাই চক্রবর্তীর সম্পত্তি, পরের পাতা 30 পাতায় প্রথম লাইন, বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। 40 টাকার সরকারি চাকরি, শহর থেকে সপরিবারে গাঁয়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাঁচ মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো 50 টাকার রিওয়ার্ড ঘোষণা করছি। ভেরি ইম্পর্টেন্ট লাইন, নোট ইট। 50 টাকার রিওয়ার্ড ঘোষণা করছি, অর্থাৎ তার কাকার মৃত্যু সম্পর্কে যদি কেউ ধরিয়ে দিতে পারে তাকে 50 টাকার রিওয়ার্ড দেবে, অর্থাৎ পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবারে এই আসছে আর একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। সে লাইনটি হচ্ছে তার ঠিক পরের স্ট্যান্ডারে, 30 পাতার দ্বিতীয় স্ট্যান্ডারে, খুব ইম্পর্টেন্ট লাইন, নোট ইট। নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। এটি মনে রাখতে হবে। কোথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির পূর্ব কোণে তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। এইখানে মূল ঘটনাটি কি একবারে শুরু হয়েছে। এবং তারপর যে ঘটনা হয়েছে, পুরো ওই স্ট্যান্ডারটাই খুব ইম্পর্টেন্ট। দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের বারান্দা দাওয়ায়। উঠোনের আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম। এইরকম একটা পরিবেশ তৈরি হলো। আর ঠিক সে সময় শুভ্রার দাদা এলো। সে তার যে যুক্তিবাদী মন, বিজ্ঞান মনস্ক মন, প্রতিবাদী মন এবং একজন ভদ্র কেতাদুরস্ত মানুষ, সে কিন্তু এসে বলল যে যেহেতু ডাক্তার ওষুধ দিয়েছে কিন্তু সে ওষুধে কাজ হলো না, ফলে সে বলল যে ডাক্তার ডাকতে, কৈলাস ডাক্তারকে, শাহপুরের কৈলাস ডাক্তারকে ডাকা। কিন্তু ওই যে বুড়ো পঙ্কজ ঘোষাল, সে কিন্তু এই সময় কি বলল যে না, গুণিনকে রাখতে হবে, তার নাম হচ্ছে কুঞ্জ। এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট লাইন। অর্থাৎ এই যে 30 পাতার শেষ স্ট্যান্ডারে আছে, ইম্পর্টেন্ট, খুব আন্ডারলাইনের ইট। বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল পরিবারে পরিপুষ্ট হয়েছিল। তিনি বলেন, ডাক্তার কি হবে, তুমি আমার কথা শোনো বাবা নবীন। ভেরি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। তাহলে বক্তাকে কাকে বলেছে এবং কুঞ্জকে, আর কুঞ্জ এসে কি করলো, খুব ভালো প্রশ্ন হবে এখান থেকে। 31 পাতাতেও তাই, দ্বিতীয় স্ট্যান্ডারে আছে কৈলাস ডাক্তারের সঙ্গে এবার এই কুঞ্জর যে ঘাত প্রতিঘাত, অর্থাৎ একদিকে কুসংস্কারাচ্ছন্ন আর একদিক দিয়ে যুক্তিবাদী চিকিৎসাশাস্ত্র, এই দুইয়ের লড়াই। এবং দুইয়ের লড়াইয়ে কিন্তু কৈলাস ডাক্তারের ঝাপট বেশি, সেই শেষ পর্যন্ত জয়লাভ করলো। এবং শেষ পর্যন্ত যতই সে ওই মালসাতে আগুন দিয়ে নানা রকম জড়িবুটি পুড়িয়ে বিভিন্নভাবে নির্যাতন করে অত্যাচার করে যতই দামিনীকে করুক, এবং দামিনীর মুখ থেকে কথা বের করলো যে আমি কিনা ও খুন করেছে, সে ফিসফিস করে বলল যে আমি শুভ্রা, আমি শুভ্রা, অর্থাৎ গুণিনের মতে শুভ্রা মরেছে, মরে ওই দামিনীকে ভর করেছে, এই ব্যাপারটা। এবং নাকে সেই হলুদ পোড়া দিল, হলুদ পোড়া দিয়ে তার এই কথা সব বার করে নিল। কিন্তু কৈলাস ডাক্তারের এই আগমনে সেসব বানচাল হয়ে গেল। এবং দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক অবিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। এবারে কিন্তু এই প্রসঙ্গে একটি লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন এখানে আছে, সেটি কিন্তু ওই 33 পাতার দ্বিতীয় লাইনে, দাঁড়া হারামজাদা তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি, এটা রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট আছে। আর এদিকে 32 পাতার দ্বিতীয় লাইনেও কিন্তু একটা লাইনটা দাগ দিয়ে রাখতে হবে, সেটি হচ্ছে যে
এইখানে গোটা থেকেই আছে যে দাওয়াটি যেন স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। এই খুব যে কীভাবে সে ঝাঁকফুঁক করছে, কীভাবে হলুদ পুড়িয়ে তার নাকে ছেঁকা দিচ্ছে, কীভাবে বেঁধে নির্যাতন করছে, এটাকে তিনি নাটকের সঙ্গে তুলনা করেছেন যেন রঙ্গমঞ্চ। আর রঙ্গমঞ্চের যে মূল যে বক্তব্য বিষয় সেটা এপারের নয় ওপারের, অর্থাৎ মানুষের যে কুসংস্কারাচ্ছন্ন মনের যে অবচেতন জায়গাতে যে যারা রয়েছে, যে জিনিসগুলো থাকে তারই এখানে যেন উত্থাপন করা হয়েছে, এরকম ব্যাপার হয়েছে। কিন্তু ঘটনা ঘটল মারাত্মক কোথায় না, 34 পাতার শেষের দিকে মথুরবাবু অর্থাৎ যে স্কুলে চাকরি করত ধীরেন, সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এই ধরনের ঘটনার ফলে। অর্থাৎ আমি শুভ্রা আর আমাকে বলাই চক্রবর্তী মেরেছে। অর্থাৎ এই যে একটা তালগোল পাকানো যে গ্রামীণ যে জটিলতা, এই জটিলতা যাতে যারা তার যে ছাত্রছাত্রী তাদের যাতে প্রভাব না পড়ে সেই জন্য চেষ্টা করেছে মথুর। কিন্তু আসলে মথুরবাবু ওই কুসংস্কারাচ্ছন্ন মানুষের দলের মধ্যে পড়ে। সমস্ত গ্রামখানা যেন একেবারে কুসংস্কারাচ্ছন্নতায় আঁধার নেমে এসেছে, তার একটা প্রমাণ এটা। এবং ঠিক হলো কি যে এবার ওই বিধ্বস্ত নিজ চিন্তায় আচ্ছন্ন এবং বর্তমানে যে একঘরে এই ধীরেনের যে সমস্যা সেটা সবথেকে অনুভব করেছে শান্তি, অর্থাৎ ধীরেনের স্ত্রী। তার একটা বড় ভূমিকা আছে। কিন্তু ধীরেনের স্ত্রী কিন্তু একেবারে কুসংস্কারাচ্ছন্ন, সেও চেষ্টা করেছে যাতে ভূত প্রেতের হাত থেকে তার স্বামী রক্ষা পায়। কিন্তু সেও একটা ব্যবস্থাপনা করেছে যে ওই খেন্তি পিসিকে দিয়ে একটা বাঁশের দুমাথা পুড়িয়ে ঘাটের পথে রেখে দিয়েছে যাতে সন্ধ্যের দিকে কোনো অপদেবতা বা অশরীরী আত্মা আসতে না পারে। কিন্তু হঠাৎ একদিন দেখা গেল যে কখন কোনো এক অজ্ঞাত কারণে এই ধীরেন সন্ধ্যায় বাইরে চলে গেছে এবং সে কী করলো না, চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। তারপর সে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হলো, সে পরিস্থিতির শেষ লাইনটি হচ্ছে এই 36 পাতার শেষ লাইনটি আছে এখানে, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা এটি, যে অদ্ভুত বিকৃত গলায় ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ের কাদা ও রক্তমাখা ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। অর্থাৎ সে আক্রান্ত হয়েছে। এবং শেষ পর্যন্ত আবার কুঞ্জ এলো। কুঞ্জ এসে আবার সেই জড়িবুটি, সেই মন্ত্র ঝাঁকফুঁক, সেই মালসাতে আগুন, তারপরে সেই আবার সেই কাঁচা হলুদ পোড়ানো হলো আর 3-4 কলস জল ঢেলে দেওয়া হলো তাকে ধীরেনের মাথায় এবং খুঁটির সঙ্গে বাঁধা হলো। মন্ত্র ছিটিয়ে জল পুড়ে মালসার আগুনে পাতা শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল। আর 37 পাতা তার যে লাইনখানে শেষ, তার যে শেষ লাইনের আগের লাইনটি খুব ইম্পর্টেন্ট, নোট ইট। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে ঘোষণা করল, এইটা থাকলো। তাহলে এই যে তারপর বলতে কখন বোঝানো হয়েছে, কাঁচা হলুদ এই যে ব্যাপারটা, অর্থাৎ নামকরণের ক্ষেত্রে যদি প্রশ্ন আসে তাহলে ওই কাঁচা হলুদ পোড়ার যে ব্যাপারটা এখানে রয়েছে। এবং কে করছে, কুঞ্জ। এবং জিজ্ঞাসা করার পরে কি উত্তর এলো, এটা ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ শেষ লাইনটি ভেরি ইম্পর্টেন্ট, নোট ইট। আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি। এইভাবে গল্পটি শেষ হয়েছে। এই গল্পের যদি আমরা প্রশ্নগুলো আজকে দিয়ে দিই, পরে আমরা একটা প্রশ্ন ধরে পরের ভিডিওতে আমরা আলোচনা করব। এই রকম প্রশ্নগুলো হবে। চারিদিকে হইচই পড়ে গেল, লোক বিস্মিত হলো না। ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন ইট। মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। ভেরি ইম্পর্টেন্ট লাইন। গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। ইম্পর্টেন্ট লাইন। দামিনী আওয়াজ করতে লাগলো, সেই রকম আসবে দামিনীকে,
কেমন আওয়াজ করেছিল, তার আওয়াজের কারণ কি। এখানে আসবে দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল। নবীনকে দুজন কাকে কাকে আনতে পাঠানো হলো এবং তারা এসে কি ঘটনা ঘটালো সেটা একটা প্রশ্ন আসবে। আর এই প্রশ্নটি খুব ভেরি ইম্পর্টেন্ট, যে দাওয়াটি যেন স্টেজ, আমি আগেও বলেছি দাওয়াটি যেন স্টেজ। এইসব প্রশ্ন বড় বড় প্রশ্ন আমরা পরের ভিডিওতে আমরা একটা প্রশ্ন ধরে আমরা আলোচনা করব। আর শেষ প্রশ্ন হচ্ছে, তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। এই প্রশ্নগুলোকে আমরা লাইনগুলোকে আন্ডারলাইন করে রাখলাম, গল্প সম্পর্কে আমরা জানলাম। পরের ভিডিওতে আমরা আবার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা এই পর্যন্ত শেষ করছি এখানেই। তোমরা সকলে ভালো থাকবে।